হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগের ক্লাসে রিপ্রোডাক্টিভ হেলথের এমসিকিউ ডিসকাস করেছি এবং ফার্স্ট ইউনিটের 3টে চ্যাপ্টারই আমাদের কমপ্লিট হলো। হিউম্যান রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এবং রিপ্রোডাক্টিভ হেলথ, এই 3টে চ্যাপ্টারই আমরা থরলি পড়েছি। তোমাদেরকে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে তার পরবর্তী ক্লাসে আমরা এদের এমসিকিউ গুলো ডিসকাস করেছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী, যেটা সেকেন্ড ইউনিট অর্থাৎ জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন হচ্ছে সেকেন্ড ইউনিটে আছে, তার প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। সেই চ্যাপ্টার আমরা শুরু করব। এটা যদি তোমরা নিটের সিলেবাস দেখো, নিটের সিলেবাসে এটা 7th ইউনিটে আছে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, এবং নিটে এটা থেকে একটা ভালো সংখ্যক, একটা ভালো নাম্বারের প্রশ্ন আসে। তোমরা তো জানো যে নিট এগিয়ে আসছে, 2025-এর নিটের ডেট অলরেডি জানো তোমরা, 4th মে। আর 2 মাসও আমাদের টাইম নেই, 1 মাস 20-21 দিন মতন আছে, 20 দিন মতন আছে। সুতরাং বায়োলজি এই নিটের 720 নম্বরের মধ্যে 360 নম্বর তো বায়োলজি হোল্ড করেই আছে। সেই জন্য আমরা বলতে পারি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো অফকোর্স লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট এবং নিট সাকসেস গ্যারান্টেড যদি আমরা বায়োলজিকে ভালো করে পড়তে থাকি। তাহলে চলো আজকে আমরা খুব একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে, একদম বেসিক লেভেল থেকে, একদম সহজ করে তোমাদের মতন করে আমি প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন চ্যাপ্টারটা বোঝাবো। এবং তোমরা যদি লাইন বাই লাইন, আমার এই ভিডিওটা খুব বেশিক্ষণের ভিডিও নয়, এটাতে পুরো চ্যাপ্টারটা আমার দেওয়া সম্ভব হয়নি কারণ এই চ্যাপ্টারটা অনেকটা বড়। আমরা দুটো পার্টে এটাকে ভাগ করছি। আজকে আমাদের পার্ট 1, তো আমরা এরপরে পার্ট 2-তে আমরা সেকেন্ড পার্টটা করব এবং এই দুটো ক্লাস করলে তোমাদের এই প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন থেকে আশা করি কোনো ডাউট থাকবে না, এবং এরপরে আমরা এই চ্যাপ্টারে এমসিকিউ ডিসকাস করব। চলো আমরা স্টার্ট করি। তাহলে দেখো, জেনেটিক্স হচ্ছে আমরা জানি ব্রাঞ্চ অফ সায়েন্স, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটানি ব্রাঞ্চ অফ সায়েন্স, সেরকম জেনেটিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স। জেনেটিক্স মেনলি দুটো ওয়ার্ড নিয়ে ডিল করে, একটা হলো হেরিডিটি আর একটা ভ্যারিয়েশন। হেরিডিটি মানে কি? হেরিডিটি মানে হচ্ছে ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং। পেরেন্টস অর্থাৎ বাবা মায়েদের থেকে অফস্প্রিং অর্থাৎ তাদের পরবর্তী জেনারেশন, তাদের অপত্য জনু, যেটা মানে জনিত্রী জনু অর্থাৎ বাবা মা, তাদের থেকে অপত্য জনুতে যখন কোনো ক্যারেক্টার বা চরিত্র বৈশিষ্ট্য একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মধ্যে বা একটা জনু থেকে পরবর্তী জনুর মধ্যে সঞ্চারিত হয়, তখন সেটাকে আমরা বলবো হেরিডিটি। আর ভ্যারিয়েশন কাকে বলবো? ভ্যারিয়েশন মানে হচ্ছে ভেদ বা প্রকরণ বা ডিফারেন্সেস। ডিফারেন্সেস কাদের মধ্যে? ডিফারেন্সেস বিটুইন প্রোজেনি অ্যান্ড পেরেন্ট অর প্রোজেনি অ্যান্ড দেয়ার সিবলিংস। ভাই বা বোনের সঙ্গে অন্য ভাই বোনের যে ডিফারেন্স, বা ছেলে মেয়েদের সঙ্গে তার মা বাবার যে ডিফারেন্স, এটাই হচ্ছে ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন মেনলি দুটো কারণে আসতে পারে। একটা হচ্ছে মিউটেশনের জন্য, যে মিউটেশনের বাংলা কথা হচ্ছে পরিব্যক্তি, অর্থাৎ আমাদের যে জেনেটিক সিকোয়েন্স তার মধ্যে নাইট্রোজেন বেসের সিকোয়েন্সের মধ্যে কোনো রকম পরিবর্তন হতে পারে বা এপিজেনেটিক সিকোয়েন্সের চেঞ্জ দেখা যেতে পারে, সেটা হচ্ছে মিউটেশন, তার জন্য ভ্যারিয়েশন আসতে পারে। আর এখানে দেখো সিও লেখা আছে, সিও মানে হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন হয়, নতুন জেনেটিক সিকোয়েন্স হয়, যেটা একটা ভ্যারিয়েশন হওয়ার কারণ। এই ক্রসিং ওভার কখন হয় তোমরা জানো, তোমরা ক্লাস 11-এ সেল সাইকেল পড়েছো। আমরা জানি যে মিওটিক 1-এর যেটা প্রফেজ 1, তার প্যাকাইটিন উপদশায় এই ক্রসিং ওভারটা হয়। আচ্ছা, জেনেটিক্স পড়তে গেলে আমাদের আরেকটা টপিক আমাদের আসবে, আরেকটা টার্ম আমরা পড়তে হবে, দ্যাট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে প্রসেস অফ ট্রান্সমিশন অফ ক্যারেক্টার, যে প্রসেসে ক্যারেক্টার একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে ট্রান্সমিটেড হয়, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনহেরিটেন্স। তাহলে আমরা সাপোজ একটা হিউম্যান বিং নিলাম, সেই হিউম্যান বিং থেকে আমরা সিরিঞ্জ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, সিরিঞ্জ দিয়ে কিছুটা ব্লাড কালেক্ট করলাম, একটা টেস্ট টিউবের মধ্যে নিলাম। সেই ব্লাডের মধ্যে থেকে আমরা ডিএনএ আইসোলেট করব। আমরা জানি যে ব্লাডের সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। তো ব্লাডের মধ্যে আরবিসির মধ্যে, অ্যাডাল্ট আরবিসির মধ্যে তো নিউক্লিয়াস থাকে না। আমরা তোমার ডাব্লিউবিসি বা প্লেটলেট থেকে আমরা সেল আইসোলেট, প্লেটলেটস এটা থেকে আমরা ডিএনএ আইসোলেট করতে পারি। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, আমরা জানি এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনটা আবার কোনো একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা যদি একটা ডিএনএ হয়, সেই ডিএনএটা ক্রোমাটিন তৈরি করবে, কিছু প্রোটিন, হিস্টোন প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন এর সঙ্গে যুক্ত হয়ে তারপর সেটা থেকে আলটিমেটলি ক্রোমোজোম তৈরি হবে। আমি একটা জাস্ট তোমাদের ফান্ডামেন্টাল ওভারভিউ দিচ্ছি জেনেটিক্স চ্যাপ্টারে ঢোকার আগে। তো এই যে ডিএনএ সিকোয়েন্স, তার মধ্যে এক একটা সেগমেন্ট আছে যেটা একটা ফাংশনাল একটা প্রোটিন বা একটা কোনো একটা ক্যারেক্টারকে ডিনোট করতে পারে। তাহলে সেই এক একটা ফাংশনাল সেগমেন্টকে বা ফাংশনাল ইউনিটকে আমরা জিন বলতে পারবো। তাহলে জিন হচ্ছে বেসিক্যালি ফাংশনাল সেগমেন্ট অফ ডিএনএ। তাহলে ক্রোমোজোমের মধ্যে যেমন ডিএনএ আছে, ক্রোমোজোমের মধ্যে জিনও আছে।
তাহলে দেখো আমরা জানি যে আমাদের পেরেন্ট, মেল পেরেন্ট এবং ফিমেল পেরেন্ট দুজনের মধ্যে 46 করে ক্রোমোজোম থাকে। তো এরা যখন গ্যামেট তৈরি করবে, মেল পেরেন্টের থেকে স্পার্ম তৈরি হবে এবং ফিমেল পেরেন্টের থেকে ওভাম তৈরি হবে। তো স্পার্ম আর ওভামের প্রত্যেকের মধ্যে 23 করে ক্রোমোজোম থাকবে। তো সাপোজ আমরা ধরে নিলাম 1 2 3 4 করে 23টা ক্রোমোজোম আছে স্পার্মের মধ্যে, আর ফিমেল পেরেন্টের 23টা ক্রোমোজোম আছে, সেগুলোকে আমরা 1 ড্যাশ 2 ড্যাশ করে 3 ড্যাশ করে লিখলাম। তাহলে এই যে যখন এই দুটো স্পার্ম আর ওভাম, এই দুটো সেল যখন পরবর্তী মানে মিউট করে গিয়ে একটা সেল তৈরি করবে, তখন জাইগোট তৈরি করবে। আমরা জেড দিয়ে জাইগোট লিখতে দিয়েছি। তার মধ্যে 46 ক্রোমোজোম থাকবে এবং এই প্রত্যেকটা ক্রোমোজোম মানে 23টা করে ক্রোমোজোমই দুটো করে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এক একটা ক্রোমোজোমের মধ্যে মানে এই যে দুটো ক্রোমোজোম, যদি ধরো দুটো ক্রোমোজোমের মধ্যে আমরা কম্পেয়ার করি 1 আর 1 ড্যাশ, 1টা ভাবো স্পার্মের 1 নম্বর ক্রোমোজোম আর 1 ড্যাশটা বা 1 প্রাইমটা ভাবো ওভামের 1 নম্বর ক্রোমোজোম। দুটো যখন জাইগোটের মধ্যে এসছে তখন তাদের মধ্যে টাইপস অফ জিনস মানে কি কি জিন থাকবে, হ্যাঁ, বা জিনের স্ট্রাকচার বা জিনের ব্যান্ডিং প্যাটার্ন, এগুলো কিন্তু সব সমান হবে। হ্যাঁ, তো এই জন্য এটাকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলবো, এদের মধ্যে হোমোলজি আছে তাই। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি জিনের মধ্যেই ক্যারেক্টার আর ট্রেড দুটো কথা আসবে। যেমন ধরো আমি বলছি যে আই কালার, আই কালারটা হতে পারে কারোর ক্ষেত্রে ব্ল্যাক, কারোর ক্ষেত্রে ব্লু, কারোর ক্ষেত্রে ব্রাউন। তাহলে এই যে ক্যারেক্টার যেটা, এটা হচ্ছে এটাকে কোড করবে একটা জিন। আর ক্যারেক্টারটা কিরকম, ব্লু আই নাকি ব্ল্যাক আই, তাহলে এগুলো হচ্ছে এক একটা ট্রেট। এই ট্রেটকে কন্ট্রোল করবে অ্যালিল। তাহলে ব্লু আই নাকি ব্ল্যাক আই, তাহলে এটা যে অল্টারনেটিভ ফর্ম অফ দ্য সেম জিন। তাহলে ব্লু আর ব্ল্যাক দুটো কিন্তু একটা জিনেরই দুটো আলাদা আলাদা ফর্ম। হ্যাঁ, আই কালারের জন্য যে জিন তারই দুটো আলাদা আলাদা ফর্ম। শুনে এই এক একটা একে আমরা তখন অ্যালিল বা অ্যালিল মর্ফ বলবো। তাহলে আই জিনটা হচ্ছে আই কালারের জন্য রেসপন্সিবল, কিন্তু সেই আই কালারের যে জিনটা কোন ট্রেটকে কন্ট্রোল করছে, ব্ল্যাক আই নাকি ব্রাউন আই নাকি ব্লু আই, তাহলে এগুলো হচ্ছে এক একটা অ্যালিল মানে অল্টারনেটিভ ফর্ম অফ দ্য সেম জিন। বোঝা গেল? সেই অ্যালিলের আরেকটা নাম হচ্ছে অ্যালিলোমর্ফ। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যেমন স্টেম হাইট, প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যদি গ্রেগর জোহান মেন্ডেলের এক্সপেরিমেন্টে ঢুকে আমরা দেখতে পাই স্টেম হাইট কি হতে পারে, টল হতে পারে, ডোয়ার্ফ হতে পারে। তো স্টেম হাইটের জন্য একটা জিন আছে, কিন্তু টল নাকি ডোয়ার্ফ, স্টেম হাইটের নেচারটা কেমন, তাহলে সেই দুটোকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করার জন্য দুটো অ্যালিল থাকবে। তাহলে এই অ্যালিলগুলো কি আমরা দেখছি, ডমিনেন্টের জন্য আমরা ক্যাপিটাল টি ইউজ করি, রিসেসিভের জন্য আমরা স্মল টি ইউজ করি। যদি ক্যাপিটাল টি থাকে তাহলে এটা হোমোজাইগাস ডমিনেন্ট, যেটা টল ক্যারেক্টারকে ডিনোট করবে। আর স্মল টি থাকলে সেটা হবে হেটেরোজাইগাস রিসেসিভ, মানে এটা ডোয়ার্ফ ক্যারেক্টারকে ডিনোট করবে। আবার ক্যাপিটাল টি স্মল টি যদি থাকে তাহলে সেটা হবে হেটেরোজাইগাস এবং সেটাও কিন্তু টল ক্যারেক্টারকে ডিনোট করবে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এগুলো হচ্ছে জিনোটাইপ, কিন্তু টল নাকি ডোয়ার্ফ নাকি টল এগুলো হচ্ছে ফেনোটাইপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই জিনের মধ্যে এখানে ক্যাপিটাল টি স্মল টি গুলো থাকতে পারে। তাহলে ধরে রাখি, ধরো টিটাকে আমরা বলছি টল, মানে আমরা ধরে রাখি সেটা যদি 1 মিটার হয়, তাহলে স্মল টিটা যদি ডোয়ার্ফ হয় 10 সেন্টিমিটার, তাহলে ক্যাপিটাল টি স্মল টি কিন্তু কখনোই এর মাঝামাঝি ক্যারেক্টার হবে না। মানে আমি এটা 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর এটা ধরো ডোয়ার্ফ মানে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমি ধরে নিলাম যে এটা 50 বা 60 সেন্টিমিটার হবে ক্যাপিটাল টি স্মল টি। তা কিন্তু নয়, কারণ ক্যাপিটাল টি স্মল টি মানেও কিন্তু হেটেরোজাইগাস এবং সেটাও কিন্তু টল ক্যারেক্টারকে ডিনোট করবে এবং টল ট্রেটকে ডিনোট করবে, সেটাও কিন্তু 1 মিটারের কাছাকাছি হাইট হবে। বুঝতে পারলাম? বুঝতে না পারলে কমেন্ট বক্সে কোশ্চেন করো, আমি সবসময় আছি তোমাদের জন্য। এবার আমরা আসছি ফাদার অফ জেনেটিক্স। গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। হ্যাঁ, ফাদার অফ মডার্ন জেনেটিক্স বলা হয় বেটিশনকে। ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স বলা হয় টি.এইচ. মর্গ্যান বা থমাস হান্ট মর্গ্যানকে। মর্গ্যান কি করেছিলেন, লিঙ্কেজ আমরা পড়বো ডিটেলে, লিঙ্কেজ কাকে বলে, রিকম্বিনেশন এবং ড্রোসোফিলা জেনেটিক্স, এগুলো নিয়ে উনি কাজ করেছিলেন। আচ্ছা, এবার আমরা আসি গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল 1822 22 জুলাই বার্থ, আর ডায়েট হচ্ছেন 1884-এ। তা তিনি পাইসাম স্যাটাইভাম নিয়ে কাজ করেন বা যেটাকে গার্ডেন পি বলা হয়। তার কাজের যেটা ডিউরেশন দ্যাট ওয়াজ 1856 to 1863, এটা ছিল 7 ইয়ার্স ডিউরেশন এবং ইনি হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। আমরা এবার ডিটেলে আসবো। তাহলে রিজন ফর মেন্ডেল সাকসেস, মেন্ডেল কেন সাকসেসফুল হয়েছিলেন? প্রথম কথা, হি ইউজড ম্যাথামেটিক্যাল টুলস আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেছিলেন। সুতরাং এগুলোর তার যে এক্সপেরিমেন্ট ছিল সেগুলো একটা জাস্টিফিকেশন ছিল। রেকর্ড অফ অল এক্সপেরিমেন্টস, সমস্ত এক্সপেরিমেন্ট উনি রেকর্ড কালেক্ট করেছিলেন এবং সেগুলোতে কোনো রকম বায়াস না রেজাল্ট আসে সেটা উনি দেখেছিলেন। স্যাম্পল সাইজ, লার্জ স্যাম্পল সাইজ ছিল, প্রচুর স্যাম্পল নিয়ে কাজ করেছিলেন। ইট গিভস হিম মোর ক্রেডিবিলিটি। হ্যাঁ, সুতরাং তার এরারের চান্স কম ছিল, প্রচুর স্যাম্পল সাইজ ছিল বলে। এক্সপেরিমেন্ট, থিওরিটিক্যাল ইনফারেন্স ড্র করেছেন তার এক্সপেরিমেন্ট থেকে। সাকসেসিভ জেনারেশন ইনি সেম রেজাল্ট পেলেন। আইডিয়া কি না, এটা হচ্ছে নন আনসাবস্টান্সিয়াল, এটা কিন্তু
সেম রেজাল্ট থেকে আমরা কি বলতে পারি, যেটা কিন্তু আনসাবস্টেন্সিয়াল ছিল না। তাহলে মেন্ডেল ওয়ার্ক রিমেন আনরিকগনাইজড, এটা রিকগনাইজড হয়নি। মেন্ডেল পাবলিশড হিজ ওয়ার্ক ইন 1865, 1900 সেঞ্চুরিতে ইট ওয়াজ আনরিকগনাইজড ডিউ টু কমিউনিকেশন ওয়াজ নট ইজি অ্যাট দ্য টাইম। তখন ইন্টারনেট ছিল না, কনসেপ্ট অফ জিন তখনও হয়নি, কারণ জিনের আবিষ্কার হয়েছে অনেক পরে, 1905-এ জিন আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তখন মেন্ডেল এটাকে ফ্যাক্টর বলতেন, এবার এটাকে বলা হতো স্টেবল বা একটা ডিসক্রিট ইউনিট, কিন্তু এটা তখনও জিনের কনসেপ্ট সঠিকভাবে কনসেপচুয়ালাইজ হয়নি জিনের ব্যাপারটা। যাই হোক, ইউজ অফ ম্যাথামেটিক্যাল টুলস ইন বায়োলজি, এটাও কিন্তু সবাই সেভাবে অ্যাকসেপ্ট করেনি। হি কুড নট গিভ ফিজিক্যাল প্রুফ অফ ফ্যাক্টর অ্যাজ এ স্টেবল ডিসক্রিট ইউনিট। মেন্ডেল কিন্তু এই যে ফ্যাক্টর যাকে বলেছিলেন তার কোনো ফিজিক্যাল মানে প্রুফ দিতে পারেননি এটা একটা স্টেবল ডিসক্রিট ইউনিট হিসেবে। সেই জন্য মেন্ডেলের কনসেপ্ট কিন্তু সেই সময় অ্যাকসেপ্টেড হয়নি অতটা। পরবর্তীকালে 19th সেঞ্চুরিতে মেন্ডেলস ওয়ার্ক ওয়াজ রিডিসকভার্ড অ্যান্ড রিপাবলিশড ইন 1901 ইন দ্য জার্নাল ফ্লোরা। তিনজন সায়েন্টিস্ট আলাদা আলাদাভাবে তাদের কান্ট্রিতে, যেমন কার্ল কোরেন্স জার্মানি থেকে, জেরম্যাক অস্ট্রিয়া এবং হিউগো দ্য ভ্রিস হচ্ছে হল্যান্ডের, এরা কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে মেন্ডেলের কনসেপ্টকে প্রমাণ করলেন, এবং দ্যাটস ওয়াই মেন্ডেল ওয়াজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স। ওয়াই পাইসাম স্যাটাইভাম বা গার্ডেন পি কেন মেন্ডেল চুজ করেছিলেন? তাহলে দেখো এর লাইফ স্প্যান হচ্ছে শর্ট, 3 to 4 months, সেই জন্য অনেকগুলো জেনারেশন আমরা অনেক কম সময়ে স্টাডি করতে পারবো। অ্যান্ড এই পাইসাম স্যাটাইভাম ইজ ভেরি ইজি টু গ্রো ইন আওয়ার ল্যাবরেটরি কন্ডিশনে ইজিলি গ্রো করানো যায়। হ্যাঁ, এবং এটাকে কালচার করা বা বাঁচিয়ে রাখার সুবিধে, লার্জ নাম্বার অফ অফস্প্রিং, একটা গাছ থেকে প্রচুর অফস্প্রিং তৈরি হয়, সেটা কাজ করার সুবিধে। এটা বাইসেক্সুয়াল প্ল্যান্ট, হ্যাঁ, সেই জন্য আমরা সেলফ পলিনেশন করতে পারি যাতে আমরা ট্রু ব্রিডিং বা পিওর লাইন ভ্যারাইটি পাই, আবার ক্রস পলিনেশনও করতে পারি। হ্যাঁ, কন্ট্রাস্টিং ট্রেট আছে। আচ্ছা, এই যে সেলফ পলিনেশনের ক্ষেত্রে আমরা ট্রু ব্রিডিং বা পিওর লাইন পাবো, সেটা কি হতে পারে? হোমোজাইগাস ফরে পার্টিকুলার ট্রেট হতে পারে, যেমন ক্যাপিটাল টি বা স্মল টি, এগুলো হচ্ছে পিওর লাইন বা ট্রু ব্রিডিং ভ্যারাইটি। আচ্ছা, পাইসাম স্যাটাইভামের ক্ষেত্রে আমরা জানি এদের 2n সমান হচ্ছে 14, অর্থাৎ 7 পেয়ার্স অফ এদের ক্রোমোসোম আছে। এই প্ল্যান্ট হচ্ছে বেসিক্যালি ডিপ্লয়েড, এদের ফ্লাওয়ার হচ্ছে বাইসেক্সুয়াল, এবং মেন্ডেল এদের মধ্যে 7টা ক্যারেক্টারকে, মানে 7টা ক্যারেক্টারে যে প্রত্যেকটা দুটো করে কন্ট্রাস্টিং ট্রেট ছিল, অর্থাৎ মোট 14টা ট্রেট, 7টা ক্যারেক্টার 14টা ট্রেট, 14টা কিন্তু পিওর লাইন ভ্যারাইটি বা 14টা ট্রু ব্রিডিং ভ্যারাইটি উনি স্টাডি করেছিলেন, গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে এখন আমরা কোন কোন ক্যারেক্টার তিনি স্টাডি করেছিলেন? সিড শেপ, এটা একটা ক্যারেক্টার, এর ডমিনেন্ট ট্রেটটা হচ্ছে রাউন্ড, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। রিসেসিভ ট্রেট হচ্ছে রিঙ্কেল, যেটাকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করব। 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে সিড কালার, যেটা ইয়েলো ক্যাপিটাল ওয়াই, আর রিসেসিভ ক্যারেক্টারটা ট্রেটটা হচ্ছে গ্রিন, যেটাকে আমরা স্মল ওয়াই দেবো। থার্ড ক্যারেক্টার হচ্ছে ফ্লাওয়ার কালার, যার ডমিনেন্ট ট্রেট হচ্ছে ভায়োলেট, যেটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করব, আর রিসেসিভ ট্রেট হচ্ছে হোয়াইট, যেটাকে আমরা স্মল ভি দিয়ে ডিনোট করব। পড শেপ, এটা হচ্ছে ফুল, মানে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করব, ফুলটা হচ্ছে ডমিনেন্ট ট্রেট, আর রিসেসিভ ট্রেট হচ্ছে কনস্ট্রিক্টেড পড, যেটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করব। পড কালার, যেটা ডমিনেন্ট ট্রেট হচ্ছে গ্রিন, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করব, রিসেসিভ ট্রেট হচ্ছে ইয়েলো, যেটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করব। ফ্লাওয়ার পজিশন, ডমিনেন্ট ট্রেট হচ্ছে এক্সিয়াল, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব, আর ফ্লাওয়ার পজিশন যদি টার্মিনাল হয় সেটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করব। স্টেম হাইট, ডমিনেন্ট ট্রেট হচ্ছে টল বা যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব, আর রিসেসিভ ট্রেট হচ্ছে ডোয়ার্ফ, যেটাকে আমরা স্মল টি দিয়ে ডিনোট করব। তাহলে এই যে 7 পেয়ার্স অফ ক্যারেক্টার, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু 4টে ক্রোমোসোমের মধ্যে আছে। দে আর প্রেজেন্ট ইন 4 ডিফারেন্ট ক্রোমোসোম, যেমন 1, 4, 5, 7, এবং কোন ক্যারেক্টার কোন কোন ক্রোমোজোমে আছে, যেমন দেখো 1 নম্বর ক্যারেক্টারটা রয়েছে 7 ক্রোমোসোমে, 2 আর 3 ক্যারেক্টার রয়েছে 1 নম্বর ক্রোমোজোমে, 4 নম্বর ক্যারেক্টার রয়েছে 4 নম্বর ক্রোমোসোমে, 5 নম্বর ক্যারেক্টার 5 নম্বর ক্রোমোসোমে, 6 নম্বর ক্যারেক্টার 6 এবং 7 নম্বর ক্যারেক্টার 4 নম্বর ক্রোমোসোমে। তাহলে 4 নম্বর ক্রোমোসোমে 3টে ক্যারেক্টার রয়েছে, পড শেপ, ফ্লাওয়ার পজিশন, স্টেম হাইট। 1 নম্বরে রয়েছে 2টো ক্যারেক্টার, সিড কালার আর ফ্লাওয়ার কালার। সিড শেপটা রয়েছে 7 নম্বর ক্রোমোসোমে, পড কালার রয়েছে 5 নম্বর ক্রোমোসোমে। তাহলে 7টা ক্যারেক্টার ওদের 4টে ক্রোমোসোমের মধ্যে আছে। আচ্ছা, ওয়ান জিন ইনহেরিটেন্স বা মোনোহাইব্রিড ক্রস, আর এটা মেন্ডেলের একটা এক্সপেরিমেন্ট যেটা আমরা দেখব। ইট ইজ এ ক্রস বিটুইন 2 পেরেন্টস হুইচ আর ডিসিমিলার ইন অনলি 1 ক্যারেক্টার। একটা ক্যারেক্টারে যদি দুটো পেরেন্ট ডিসিমিলার হয় তখন তাকে আমরা মোনোহাইব্রিড ক্রস বা ওয়ান জিন ইনহেরিটেন্স বলবো। ইট ওয়াজ দ্য রেজাল্ট অফ হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট। এর 3টে স্টেপ ছিল: সিলেকশন অফ পেরেন্টস,
যেটা পিওর লাইন, ক্রস, তারপর তাদের মধ্যে ক্রস পলিনেশন করানো এবং সেখান থেকে F1 পাওয়া, F1কে আবার আমরা সেলফিং করব এবং F2তে যাব। তাহলে পেরেন্টসের ক্ষেত্রে দেখো ক্যাপিটাল টি মানে টল পেরেন্ট একটা, আর স্মল টি মানে ডোয়ার্ফ পেরেন্ট নেওয়া হয়েছে। তাহলে ক্যাপিটাল টি থেকে একটাই গ্যামেট পাবো আমরা, সেটা হলো ক্যাপিটাল টি, আর ডোয়ার্ফ থেকে যে গ্যামেট পাবো সেটা স্মল টি। এরা F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে তৈরি করবে ক্যাপিটাল টি স্মল টি, এবং এটাও কিন্তু টল ক্যারেক্টার বা টল ফিনোটাইপকে ডিনোট করবে। তো এদের মধ্যে যদি সেলফিং করানো হয় F1 অফস্প্রিং এর মধ্যে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি সেলফিং করলে আমরা মানে দু রকমের গ্যামেট পাবো, ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ মোট 4টে গ্যামেট পাবো। সেগুলোকে যদি আমরা এই রেজিনাল্ড পানেটের কনসেপ্ট অনুযায়ী এই পানেট স্কোয়ারে ভাগ করি, হ্যাঁ, ওপরে দেখো এদিকে আমরা ক্যাপিটাল টি স্মল টি দিয়েছি, এটা হচ্ছে ফিমেলের ক্যাপিটাল টি স্মল টি, আর ওপরে রাইট আর লেফট, এটা মানে একটা হচ্ছে টপ কলাম আর একটা হচ্ছে লেফট কলাম। তাহলে এখানে আমরা মেলকে দিয়েছি, তাহলে F2তে আমরা কি পাবো, এই 4টে গ্যামেটের মধ্যে বা দু রকম টাইপের গ্যামেটের মধ্যে যদি ক্রস করা হয়, ক্যাপিটাল টি যেটা টল ক্যারেক্টার, ক্যাপিটাল টি স্মল টি এগুলোও টল ক্যারেক্টার, আর স্মল টি হচ্ছে ডোয়ার্ফ ক্যারেক্টার। তাহলে দু রকমের ফিনোটাইপ পেলাম, টল আর ডোয়ার্ফ, ঠিক আছে। আর জিনোটাইপ কিন্তু আমরা 3 রকম পাচ্ছি, ক্যাপিটাল টি একটা জিনোটাইপ, ক্যাপিটাল টি স্মল টি একটা জিনোটাইপ, আর স্মল টি একটা জিনোটাইপ। তাহলে ফেনোটাইপিক রেশিও কত হবে, দেখো 3টে টল একটা ডোয়ার্ফ, তাহলে 3:1। জেনোটাইপিক রেশিও হবে ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি দুটো, আর স্মল টি একটা, তাহলে 1:2:1। এবার আমরা আসবো ডাইহাইব্রিড ক্রস, যেটাকে আমরা 2 জিন ইনহেরিটেন্স বলবো। এর ক্ষেত্রে ক্যারেক্টার কি, এখানে আমরা সিড শেপ এবং সিড কালার দুটো ক্যারেক্টারকে নেবো। সিড শেপ হতে পারে ধরো রাউন্ড আর রিঙ্কেল, রাউন্ডকে আমরা ক্যাপিটাল আর, রিঙ্কেলকে স্মল আর, এবং সিড কালারকে আমরা ইয়েলো আর গ্রিন মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দিয়ে ডিনোট করবো। পেরেন্টসের ক্ষেত্রে ধরো রাউন্ড ইয়েলো নেওয়া হয়েছে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, আর তোমার আরেকটার ক্ষেত্রে পেরেন্টকে রিঙ্কেল গ্রিন স্মল আর, স্মল ওয়াই নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা একরকম গ্যামেট পেলাম, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর রিঙ্কেল গ্রিন থেকে পেলাম স্মল আর, স্মল ওয়াই। তাহলে F1 জেনারেশনের কি তৈরি করলো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, রাউন্ড অ্যান্ড ইয়েলো তৈরি করছে। আচ্ছা, তাহলে এদেরকে যদি সেলফিং করা হয় পেরেন্টের মধ্যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে গ্যামেট যেটা পাওয়া যাবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর, স্মল ওয়াই। আচ্ছা, এখানে দেখো আমরা পানেট স্কোয়ার করেছি এই 4টের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর, স্মল ওয়াই। সিমিলারলি এখানেও তাই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। এদের মধ্যে যদি ক্রস করানো হয় চারটের মধ্যে মোট 16 রকম, মানে 16 রকম না, 16টা আমরা অফস্প্রিং পাবো। 16টা টাইপ, মানে 16টা টাইপও বলবো না, 4টে টাইপ না, ফেনোটাইপ হচ্ছে বেসিক্যালি 4 রকম, রাউন্ড ইয়েলো, রাউন্ড গ্রিন, রিঙ্কেলড ইয়েলো আর রিঙ্কেলড গ্রিন। তাহলে এখানে দেখো রাউন্ড ইয়েলো আমরা পাবো 9টা, দেখো রাউন্ড ইয়েলোর একটা বিশেষ কালারে লেখা আছে। তারপর দেখো রাউন্ড গ্রিন পেয়েছি আমরা 3টে, সেটা একটা আলাদা কালারে আমি লিখেছি রাউন্ড গ্রিন, দেখো এটা রাউন্ড গ্রিন, এটা রাউন্ড গ্রিন, এটা রাউন্ড গ্রিন। রিঙ্কেলড ইয়েলোটা দেখার একটা অন্য কালারে লেখা আছে 1 2 3, এই 3টে হচ্ছে রিঙ্কেলড গ্রিন, এবং রিঙ্কেলড ইয়েলোটাও 3টে কালার আছে, রিঙ্কেলড ইয়েলোর 3টে কালার আছে এটা, আর রিঙ্কেলড গ্রিনটা একটা আছে। এগুলো হচ্ছে এদের ফেনোটাইপিক রেশিও। তাহলে এর মধ্যে 9 আর 1 অর্থাৎ রাউন্ড ইয়েলো আর রিঙ্কেলড গ্রিন এরা হচ্ছে পেরেন্টাল টাইপ, আর 3 যেটা মানে রাউন্ড গ্রিন আর রিঙ্কেলড ইয়েলো এরা হচ্ছে রিকম্বিনেন্ট টাইপ। তাহলে রিকম্বিনেন্ট টাইপ মোট কটা, 16টার মধ্যে মোট 6টা, আর পেরেন্টাল টাইপ হচ্ছে 16টার মধ্যে 10টা। বোঝা গেল? তাহলে আমরা যদি 1000 সিডস নেওয়া করা হয়, তবে যদি বলা হয় এর মধ্যে রিঙ্কেলড গ্রিন কটা ছিল, তাহলে আমরা 16টার মধ্যে একটা রিঙ্কেলড গ্রিন ছিল, তাহলে 1000-এর মধ্যে কত হবে, 1/16 × 1000। এখান থেকে আমরা ক্যালকুলেশন পাবো। তাহলে জিনোটাইপিক রেশিও আমরা কি দেখলাম, ক্যাপিটাল আর এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই একটা, ক্যাপিটাল আর এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো, আর ক্যাপিটাল এর সঙ্গে আর এর সঙ্গে স্মল ওয়াই হচ্ছে একটা। তো ঠিক সেরকম সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ জেনোটাইপ হবে। ফেনোটাইপ তো আমরা 4টে দেখেছি, জেনোটাইপ আমরা 9টা জেনোটাইপ পাচ্ছি। তাহলে 1:2, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এর আমরা 9টা জিনোটাইপ পেয়েছি। এবার কি দেখবো আমরা, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন অফ 2 মোনোহাইব্রিড ক্রস। কিরকম, মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা জেনোটাইপিক রেশিওটা কি দেখেছি, 1:2:1 আর 1:2:1। এই দুটো মোনোহাইব্রিড ক্রসের রেশিওটা যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, এই একটা কেটে দিয়ে গুণ করো 1:2:1, এই দুইটা কেটে দিয়ে গুণ করো
2:4:2, আবার একটাকে এটা দিয়ে গুণ করো 1:2:1। তাহলে আমরা বলতে পারি ডাইহাইব্রিড ক্রস হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু মোনোহাইব্রিড ক্রস টু ডিটারমিন দ্য জেনোটাইপিক রেশিও অ্যান্ড ফেনোটাইপিক রেশিও। ফেনোটাইপিক রেশিও মোনোহাইব্রিড ক্রসে কত হয় 3:1, তাহলে 3:1 কে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে 9:3:3:1। খুব সহজভাবেই বোঝা গেল। এটা তোমরা একটা নতুন জিনিস জানলে, এটা তোমাদের আগে জানা ছিল না আশা করি। যাই হোক, এবার আমরা নিউমেরিক্যালসে আসবো। তাহলে ফর্মুলা শিটে আমরা কি দেখি, মেন্ডেলিয়ান ক্রস যদি বলে নাম্বার অফ গ্যামেটস বার করতে, তাহলে একটা এক্সাম্পল দিয়েছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে এখানে নাম্বার অফ গ্যামেটস তা হবে 2n, n মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগোট। তাহলে দেখো এর মধ্যে হেটেরোজাইগোট কোনটা কোনটা আছে, দেখো ক্যাপিটাল এ স্মল এ হচ্ছে একটা হেটেরোজাইগোট, ক্যাপিটাল সি স্মল সি হেটেরোজাইগোট, ক্যাপিটাল ডি স্মল ডি হেটেরোজাইগোট, মানে তিনটে হেটেরোজাইগোট আছে। তাহলে n সমান 3, তাহলে নাম্বার অফ গ্যামেট কি হবে 2^3, মানে 8টা গ্যামেট পাবো আমরা এখান থেকে। আবার ঠিক সেরকম ভাবে দেখো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, মানে এখানে দুটো হেটেরোজাইগোট আছে, তারপর 2^2 মানে 4, তাহলে এখানে আমরা 4টে পাবো। হ্যাঁ, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। এটার মধ্যে যেমন ধরো এটা হচ্ছে হোমোজাইগোট, এটাও হোমোজাইগোট, এটা একটা মাত্র হেটেরোজাইগোট, তাহলে 2^1 মানে দু রকম গ্যামেট পাবো আমরা। তাহলে নাম্বার অফ গ্যামেটটা হবে 2^n, যেখানে n হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগোটস। আচ্ছা, নাম্বার অফ প্রোজেনি বা তাহলে নাম্বার অফ গ্যামেট তো হলো, এবার নাম্বার অফ প্রোজেনি বা নাম্বার অফ জাইগোটিক কম্বিনেশন বা নাম্বার অফ অফস্প্রিং আমরা কি করে বার করব, সেটা হবে নাম্বার অফ গ্যামেট অফ প্যারেন্ট 1 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ গ্যামেট ইন প্যারেন্ট 2। তো নাম্বার অফ গ্যামেট ইন প্যারেন্ট 1টা কি করে হবে 2^n, আগের বললাম যেটা, ইন্টু 2^n। তাহলে যদি কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টের, যে কোনো একটা প্যারেন্টের এটার মধ্যে দেখো এই nটা কিন্তু নাম্বার অফ হেটেরোজাইগোট, তাহলে হেটেরোজাইগোট কটা আছে, দুটো আছে, তাহলে 2^2 হলো। এখানে দেখো হেটেরোজাইগোট কিন্তু একটাই আছে, এই দুটো কিন্তু হোমোজাইগোট এ আর বিটা, তাহলে হেটেরোজাইগোট একটাই, তার মানে 2^1, তাহলে 4×2 মানে 8 রকম টাইপের হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখছি আরেকটা টাইপ, রাউন্ড ইয়েলো আর রাউন্ড রিঙ্কেল গ্রিন। এদের মধ্যে আমরা ক্রস করলাম, দিয়ে F1 জেনারেশনে যেটা পেলাম সেটাকে আমরা সেলফিং করলাম, তাহলে আমরা F2 জেনারেশন পাবো। তাহলে F2 জেনারেশন নাম্বার অফ হোমোজাইগাস রিসেসিভ ইন্ডিভিজুয়াল কটা হবে, তাহলে হোমোজাইগাস রিসেসিভ তুমি ভাবো যদি ওই ডাইহাইব্রিড ক্রসের তুমি পানেট স্কোয়ারটা দেখে থাকো, তাহলে হোমোজাইগাস রিসেসিভ কোনটা ছিল, স্মল আর স্মল ওয়াই, সেটা কিন্তু একটাই ছিল, মানে 16টার মধ্যে একটা। ঠিক আছে, তাহলে নাম্বার অফ হোমোজাইগাস রিসেসিভ ইন্ডিভিজুয়াল একটাই হবে। তাহলে দেখো এখানে যদি এ থেকে আমরা পাই একটাই আছে, এখানে একটা আর পাবো, এখান থেকে একটা ওয়াই পাবো, মানে একটাই হলো। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল হেটেরোজাইগাস ফর অনলি সেকেন্ড রেটের জন্য হেটেরোজাইগাস কোনটা, সেকেন্ড রেট কোনটা, কালারটা। হ্যাঁ, তাহলে হেটেরোজাইগাস, তাহলে এই সেকেন্ড রেটটাকে যদি হেটেরোজাইগাস হতে হয়, তাহলে ফার্স্ট রেটটা কি হতে পারে, ক্যাপিটাল আর এটা হোমোজাইগাস হতে পারে ক্যাপিটাল ওয়াই আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ছিল দুটো, আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ছিল দুটো, তাহলে মোট 2+2 মানে মোট 4টে ইন্ডিভিজুয়াল আমরা পাবো যারা হবে হেটেরোজাইগাস ফর অনলি সেকেন্ড রেট। এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, মাথা ঠান্ডা করে বুঝলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ঠিক হয়ে যাবে, এবং অসুবিধা হলে আমি সবসময় আছি। আচ্ছা, এবার দেখো কি বলছে, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি যদি ক্রস করা হয়, তাহলে নাম্বার অফ রাউন্ড ডোয়ার্ফ ইন F2 জেনারেশন, তাহলে আমরা জানি রাউন্ড ডোয়ার্ফ রয়েছে 16টার মধ্যে 3টে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে ফেনোটাইপিক রেশিও হচ্ছে 9:3:3:1। হ্যাঁ, তো এখানে রাউন্ড হচ্ছে আর ডাব্লু, রিঙ্কেলড হচ্ছে তোমার টল, টি হচ্ছে ডোয়ার্ফ। আচ্ছা, যাই হোক, এবার নন মেন্ডেলিয়ান ক্রসে আমরা আসছি। তাহলে দেখো নন মেন্ডেলিয়ান ক্রসে আমরা কি পাচ্ছি, দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, আর স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে নন মেন্ডেলিয়ান ক্রস। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো, এখান থেকে পাবো হাফ, এখান থেকে পাবো হাফ, তার মানে এখানে আমরা 1/8 পাচ্ছি, 1/2 ইন্টু 1/4। আচ্ছা, মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, এই দুটো আমরা ল পাচ্ছি। ল অফ ডমিনেন্স আমরা কি দেখছি, যখন ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি ক্রস করানো হয়, তখন আমরা ক্যাপিটাল টি স্মল টি পাবো, যেটা হচ্ছে টল। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপিটাল টি স্মল টিতে মানে ফিনোটাইপের মধ্যে ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে জিনোটাইপের মধ্যে, তো স্মল টিটা কিন্তু এক্সপ্রেস করছে না, ক্যাপিটাল টির ক্যারেক্টারটাই প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ডমিনেট, মানে ক্যাপিটাল টি ইজ ডমিনেটিং ওভার দ্য স্মল টি, সেই জন্য এর ফিনোটাইপটা হচ্ছে টল। আর এদের যদি F2 জেনারেশন আমরা দেখি, ক্যাপিটাল টি স্মল টির মধ্যে যদি ক্রস করা হয়, তাহলে আমরা দেখতে পাবো ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি পাবো, তার মধ্যে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি দুটোই হচ্ছে টল ক্যারেক্টার, আর স্মল টি হচ্ছে ডোয়ার্ফ ক্যারেক্টার। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস থেকে ডিরাইভ করা যায় এই ফর্মুলাটা। তাহলে
কি বলছে, সিড শেপ আর সিড কালার যদি রাউন্ড আর রিঙ্কেলড আর ইয়েলো আর গ্রিন হয়, তাহলে এরা যখন গ্যামেট তৈরি করবে তখন এরা কিন্তু কখনো একজন আরেকজনকে ইন্টারফেয়ার করবে না। সো দেয়ার ইজ নো ইন্টারফারেন্স। সো তারা কিন্তু অ্যাশর্টমেন্ট হবে বা অ্যাশর্টেড হবে ইন্ডিপেন্ডেন্টলি, সেই জন্য এটাকে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট বলছি। এখানে দেখো আমি দেখিয়েছি যে রাউন্ড রিঙ্কেল রাউন্ড কটা থাকবে, 9 + 3/16 মানে 12/16, আর রিঙ্কেল থাকবে 3 + 1/16 মানে 4/16 মানে 3:1 হবে। তাহলে এখান থেকে আমরা একটা রেশিও পাচ্ছি, তাহলে এই রেশিওটাই কিন্তু প্রমাণ করছে যে এরা ক্যারেক্টারগুলো একে অপরকে ইন্টারফেয়ার করবে না, সুতরাং এটা হবে ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট অনলি ফর ক্যারেক্টার্স হুজ জিন আর প্রেজেন্ট অন ডিফারেন্ট ক্রোমোসোম। এর এক্সেপশন হচ্ছে কিন্তু লিঙ্কেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একই জিনগুলোর লিঙ্কড অবস্থায় কিন্তু একটা জেনারেশন থেকে পরের জেনারেশনের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে আমরা ব্যাকক্রসের ক্ষেত্রে কি দেখতে পাই, ব্যাকক্রস মানে হচ্ছে অফস্প্রিং এর সঙ্গে কোনো একটা পেরেন্টের ক্রস করানো। তাহলে অফস্প্রিং এর সঙ্গে যদি আমরা ডমিনেন্ট পেরেন্টের ক্রস করাই তাহলে সেটাকে আমরা বলবো আউট ক্রস, আর প্রোজেনি বা অফস্প্রিং এর সঙ্গে যদি আমরা রিসেসিভ পেরেন্টের ক্রস করাই তখন তাকে আমরা টেস্ট ক্রস বলবো। তাহলে টেস্ট ক্রসটা কেন বলছি, বিকজ ইট ইজ ইউজ টু টেস্ট দ্য জিনোটাইপ অফ দ্য ডমিনেন্ট ফেনোটাইপ। তাহলে দেখো এই যে আমরা পেলাম যে টল, এর সঙ্গে যদি এই ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি ক্যাপিটাল টি ক্রস করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো টল পাবো। আবার দেখো এই ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে মানে এই যে জিনোটাইপ যেটা পাওয়া গেল সেটা সেই ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি স্মল টির ক্রস করাই, মানে দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা হোমোজাইগাস না রিসেসিভ পেরেন্টের ক্রস করাচ্ছি, কিন্তু আমরা দেখো টল পেয়েছি। টল মানে সেটা হতে পারে আইদার ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে কোন টলটা আছে সেটা কিন্তু আমরা রেজাল্ট থেকে, যদি ক্যাপিটাল টি থাকে তাহলে কিন্তু সবগুলো আমরা টল পাবো, আর যদি ক্যাপিটাল টি স্মল টি হয় তাহলে কিন্তু টল পাবো দুটো আর ডোয়ার্ফ পাবো দুটো, মানে 2:1। তাহলে 2:1 এর রেশিও থেকে আমরা বুঝতে পারবো যে দিস ইজ ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা এই জন্য এটাকে টেস্ট ক্রস বলছে, কারণ এটাকে টেস্ট করা যায় ওর জিনোটাইপটা কি। আচ্ছা, তাহলে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল স্মল টি ক্রস করলে আমরা ক্যাপিটাল টি স্মল টি পাবো। হ্যাঁ, তাহলে এটা F2 জেনারেশনের টল ডোয়ার্ফ, তাহলে এটা কিন্তু এই জেনারেশন টল টু ডোয়ার্ফ পাওয়া যাবে। তাহলে কনসেপ্ট অফ ডমিনেন্সের কি করে পারি আমরা, অরিজিনালি ধরো একটা জিন যেটা ফাংশনাল ছিল, হ্যাঁ সেটা এক্সপ্রেস করছিল, সেটা ইভলিউশনের সাপেক্ষে দেখা গেল মিউটেশন হলো, যদি সেটা মিউটেশনের ফলে যদি সেম ফাংশনাল প্রোটিন তৈরি হয় বা সেম ফেনোটাইপ দেয় তখন সেটাকে আমরা ডমিনেন্ট বলবো, দ্যাট ইজ সেম অফ দ্য অরিজিনাল টাইপ। আর যদি মিউটেশনে হয়ে কোনো প্রোটিন না দেয় বা নন ফাংশনাল প্রোটিন দেয় তাহলে একটা তারা ফেনোটাইপে এফেক্ট করবে, তখন সেটাকে আমরা বলবো রিসেসিভ ফেনোটাইপ। তাহলে এইভাবেই কিন্তু ওয়াইল্ড টাইপ এবং তোমার মিউট্যান্ট টাইপ আসে, মানে ডমিনেন্ট বা রিসেসিভ ট্রেটগুলো আসে। আচ্ছা, এক্সেপশন কি হতে পারে, ইনকমপ্লিট ডমিনেন্স, যেমন ডমিনেন্ট অ্যালিল ইজ আনএবল টু এক্সপ্রেস কমপ্লিটলি, যখন ডমিনেন্ট অ্যালিলটা কমপ্লিটলি এক্সপ্রেস করতে পারে না তখন থেকে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স বলবো। এর এক্সাম্পল কি হতে পারে, ফ্লাওয়ার কালার ইন স্ন্যাপড্রাগন অর ডগ ফ্লাওয়ার অর অ্যান্টিরিনাম মেজাস। হ্যাঁ, এটা হচ্ছে একই ফ্লাওয়ারের তিনটে নাম, স্ন্যাপড্রাগন, ডগ ফ্লাওয়ার আর অ্যান্টিরিনাম মেজাস। এক্ষেত্রে দেখো একটা রেড ফ্লাওয়ার আর একটা হোয়াইট ফ্লাওয়ার, ক্যাপিটাল আর স্মল আর ক্রস করে আমরা পেলাম ক্যাপিটাল আর স্মল আর। এদের মধ্যে আবার যদি সেলফিং করা হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 3 রকম ফ্লাওয়ার পাচ্ছি, একটা রেড, দুটো পিঙ্ক আর একটা হোয়াইট। তাহলে আমরা এদের জেনোটাইপিক রেশিও কি হবে, আর ক্যাপিটাল আর স্মল আর 1:2:1। আর এদের ফেনোটাইপিক রেশিও কি হবে, রেড, পিঙ্ক আর হোয়াইট। রেড আছে একটা, পিঙ্ক দুটো আর হোয়াইট হচ্ছে একটা। তাহলে এখানে কিন্তু জেনোটাইপ আর ফেনোটাইপ রেশিওটা সেম হলো ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে। তাহলে নতুন একটা জিনিস তোমরা জানতে পারলে যে কখন জেনোটাইপিক এবং ফেনোটাইপিক রেশিওটা সমান হবে, সেটা হবে ইনকমপ্লিট ডমিনেন্সের সময়। এখান থেকে আমরা পেয়ে গেলাম দুটোই ক্ষেত্রে 1:2:1 হচ্ছে। আচ্ছা, এছাড়াও ডগ ফ্লাওয়ার ছাড়াও আমরা মিরাবিলিস জালাপা বা 4 o'clock প্ল্যান্টের মধ্যে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাবো। কোট কালার, তোমার সিঙ্গেল হর্ন ক্যাটেলের ক্ষেত্রে কোট কালার যেটা, সেটা আমরা তো দেখতে পাবো। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পি প্ল্যান্টের ক্ষেত্রে স্টার্চ সিনথেসিসের ক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যায়, এবং এটাতে কিন্তু খুব মজার একটা জিনিস দেখা যায়। আমি তোমাদের বলি এই ব্যাপারটা, এটা এনসিইআরটি বইতে খুব সুন্দরভাবে বোঝানো আছে। তাহলে স্টার্চ সিনথেসিসের জন্য যে জিনটা থাকে পি প্ল্যান্টের, সেটাকে মানে বলা হয় ক্যাপিটাল বি জিন। তাহলে বি জিনটা অ্যাকচুয়ালি এর নামটা হচ্ছে SBE, মানে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম, এটা তৈরি করে। এই বি জিনের কাজ হচ্ছে SBE এনজাইমটা তৈরি করা, যেটাকে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম বলে। তাহলে বি জিনটা কোন দুটো ক্যারেক্টারকে ডিনোট করে, স্টার্চ গ্রেন সাইজ, স্টার্চের যে গ্রেন থাকবে তার সাইজটা এবং সিডের শেপটা। তাহলে যদি এই জিনটা হোমোজাইগাস অবস্থায় থাকে, মানে ক্যাপিটাল বি হয় বা ক্যাপিটাল বি স্মল বি হতে পারে বা স্মল বি হতে পারে। যদি এটা ক্যাপিটাল বি হয় তাহলে লার্জ গ্রেন সাইজ, লার্জ স্টার্চ গ্রেন তৈরি করবে। যদি ক্যাপিটাল বি স্মল বি হয় তাহলে ইন্টারমিডিয়েট গ্রেন সাইজ হবে, এবং স্মল বি হলে স্মলার গ্রেন সাইজ হবে। আর সিড শেপ, যদি ক্যাপিটাল বি হয় তাহলে রাউন্ড সিড শেপ,
যদি ক্যাপিটাল বি স্মল বি তাহলেও রাউন্ড, আর যদি স্মল বি হয় তাহলে রিঙ্কেল সিডসে পাওয়া যাবে। তাহলে এটা ইনকমপ্লিট ডমিনেন্স এবং কমপ্লিট ডমিনেন্স আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি, কোডমিনেন্স। কোডমিনেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে জিন যখন দুটো ডিফারেন্ট অ্যালিল ডমিনেন্ট। আচ্ছা, আগেরটাতে কি দেখতে পেলাম, ওর মধ্যে আমরা কমপ্লিট ডমিনেন্স এবং ইনকমপ্লিট ডমিনেন্স স্টার্ট গ্রেনের একটার মধ্যেই দুটো পেলাম। এটা কিন্তু খুব মজার একটা এক্সাম্পল। তাহলে দেখো, দুটো ডিফারেন্ট অ্যালিল যখন একসঙ্গে ডমিনেট করবে, বোথ এক্সপ্রেস ইকুয়ালি, যেমন এক্সাম্পল হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি দেখা যায়, যেমন আই জিন, হ্যাঁ, আই জিনের কি হতে পারে, আইএ, আইবি হতে পারে, এরা হচ্ছে ডমিনেন্ট, আর আইও বা আই ডট যেটা সেটা হচ্ছে রিসেসিভ। তাহলে এটা হচ্ছে, দেখো তাহলে এখান থেকে কি পাওয়া যায়, যে এবি হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম দেখা যায়। তাহলে আইএ হলে কি হতে পারে, আইএ মানে এ ব্লাড গ্রুপ, আই0 এটাও এ ব্লাড গ্রুপ, আবার আইবি যদি হয় তাহলে বি ব্লাড গ্রুপ, আই0 হচ্ছে বি ব্লাড গ্রুপ, আবার আইবি যদি হয় তাহলে এবি ব্লাড গ্রুপ, এবং আই0 হলে হচ্ছে ও ব্লাড গ্রুপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ জিনোটাইপ হচ্ছে 6টা, কিন্তু নাম্বার অফ ফেনোটাইপ হচ্ছে 4টে। 4টে কি কি, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, ধরো কোনো একজন স্টুডেন্ট শ্রেয়া, তার ব্লাড গ্রুপ হচ্ছে এ, তাহলে তার জেনোটাইপ কি হতে পারে, আইএ হতে পারে বা আই0 হতে পারে। মুস্কান একজন স্টুডেন্ট, তার ধরো ব্লাড গ্রুপ হচ্ছে বি, সেটা আইবি হতে পারে বা আইবি0 হতে পারে। আবার ফারহান একজন স্টুডেন্ট, যার ব্লাড গ্রুপ এবি, সেটা আইবি হবে জেনোটাইপ। তাহলে কি বলছে, মাল্টিপল অ্যালিলিজম ক্যানট ডিটেক্টেড ইন সিঙ্গেল পার্সন, ক্যান বি ডিটেক্টেড ইন পপুলেশন। সিঙ্গেল পার্সনে এটা পাওয়া যায় না, একটা পপুলেশনের ক্ষেত্রে এটা পাওয়া যায়। তাহলে মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রে যদি ফর্মুলাটা কি, এন সমান হচ্ছে নাম্বার অফ অ্যালিল, তাহলে ফেনোটাইপটা কি হবে, n+1, তাহলে 3+1। এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n সমান 3, 3টে অ্যালিল আছে, তাহলে ফেনোটাইপ হবে 3+1 মানে 4টে। আর যদি তোমার ইয়েটা n সমান নাম্বার অফ অ্যালিল, আমরা জানি ব্লাড গ্রুপের ক্ষেত্রে রয়েছে তোমার 3টে, তাহলে আমরা জেনোটাইপটা কি হবে, 3/2 n/2 ইন্টু n+1 মানে 3/2 প্লাস 3+1, মানে এটা ক্যালকুলেট করলে হয় 6টা। সিকেল সেল অ্যানিমিয়াটাও এই মাল্টিপল অ্যালিলিজমের একটা এক্সাম্পল, যেখানে আমরা দেখতে পাচ্ছি এইচবিএইচএ, যেটা বাইকনকেভ আরবিসি তৈরি করবে, হ্যাঁ, আবার এইচবিএস যদি হয় তাহলে সিকেল সেল আরবিসি তৈরি করবে, আর এইচবিএস হলে কিছু আরবিসি তৈরি করবে নর্মাল বাইকনকেভ, আর কিছু তৈরি করবে সিকেল সেল আরবিসি। সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে একটা কোডমিনেন্ট তোমার প্লিওট্রপিক ডিজিজ বা লিথালিটি, এটা অটোসোমালি রিসেসিভ ক্যারেক্টার এবং পয়েন্ট মিউটেশনের জন্য এটা হয়ে থাকে। বিটা গ্লোবিন চেনের 6 নম্বর যেটা অ্যামাইনো অ্যাসিড তার চেঞ্জ হয়ে, অর্থাৎ সেটা তোমার ভ্যালিন থেকে গ্লুটামিক অ্যাসিড হয়ে যায় মিউটেশন হয়ে গিয়ে। আচ্ছা, তোমার কোট কালার ইন ক্যাটেল, এটাও কিন্তু মাল্টিপল অ্যালিলিজমের একটা এক্সাম্পল। আচ্ছা, এখানে একটা ফর্মুলা মানে অঙ্ক দিয়েছে, আইএ আর আইবি যদি ক্রস করা হয় তাহলে আমরা পাচ্ছি আইবি। তাহলে এই যে F1 ইন্ডিভিজুয়াল দ্যাট রিজেম্বল বোথ প্যারেন্টস, তাহলে আমাদের এই ইনকমপ্লিট ডমিনেন্স কোডমিনেন্স অবধি কমপ্লিট হলো। জেনেটিক্সের বাকি পোর্শনটা আমরা পরের ভিডিওতে করব। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝা গেছে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করো, ওয়েট করো, আমরা সামনের মঙ্গলবার আমরা এর নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। Thank you. All the best.